কি হয়েছে রে শ্রাবণ তোর? যেখানে যাচ্ছিস আটকে থাকছিস 7 ঘন্টার জন্য? কাব্যের কথায় শ্রাবণের যেন হুঁশ ফিরে এলো। সাথে নিজের আচরণের কারণে একটু লজ্জিত বোধ করলো। মুখে হালকা হাসি এনে শুভর দিকে হাত বাড়িয়ে দিল। আরো টুকটাক কিছু কথাবার্তা বলে শুভ অনুশোচনার স্বরে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আসলে ভাই, আমি লজ্জিত আমার আর কবিতার এমন আচরণের জন্য। আপনারা আমাদের বিপদের দিন এভাবে সাহায্য করেছিলেন, অথচ আমরা আপনাদেরকে এতটা বিব্রত করলাম। শুভ আরো কিছু বলতে নিবে তার আগে শ্রাবণ ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসু গলায় প্রশ্ন করলো, ওয়েট, আমি তোমার কোন বিপদের দিনে সাহায্য করেছি ঠিক বুঝলাম না। শ্রাবণের কথা শুনে শুভ মৃদু হেসে বলল, আসলে ভাই, কবিতার বিপদ মানে আমার কাছে আমার বিপদ। তাই আপনি যেহেতু কবিতার সাহায্য করেছেন, তার মানে আমারও সাহায্য করেছেন। কবিতাতে ঠিক আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যদিও আমি ওর বিপদের দিনে ওর পাশে থাকতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সেই সক্ষমতাটা ছিল না। কিন্তু আপনারা ওর পাশে থেকে ওকে যেভাবে সাহায্য করেছেন, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শুভর এই কথা শুনে শ্রাবণের মাথায় যেন আগুন জ্বলে উঠল। শুভ আর কবিতা কি এক নাকি যে কবিতাকে সাহায্য করা মানে ওকে সাহায্য করা হবে? আর ওর কাছে কবিতাই বা এতটা গুরুত্বপূর্ণ কেন হবে? শ্রাবণ কবিতাকে সাহায্য করেছে, সেজন্য ও কেন শ্রাবণের কাছে কৃতজ্ঞ থাকবে? শ্রাবণ শুধু ভদ্রতার খাতিরে শুভকে কিছু বলতে পারছে না। না হলে ইচ্ছে তো করছে মেরে মাথা ফাটিয়ে দিতে, কিন্তু আফসোস শ্রাবণ এমনটা করতে পারবে না। কেননা শুভ কবিতার খুব কাছে, আর শুভর কিছু হলে কবিতা কষ্ট পাবে, আর শ্রাবণকে নিয়েও কবিতার মনে খারাপ ধারণা জন্মাবে, যেটা শ্রাবণ চায় না এই মুহূর্তে। শ্রাবণ ভদ্রতার খাতিরে মুখে হালকা হাসি এনে শুভর উদ্দেশ্যে বলল, সত্যি বলতে কবিতার সাথে আমার আলাপটা অপ্রত্যাশিতভাবে হলেও এখন আমার জীবনে ওনার গুরুত্বটা অনেক বেশি, যেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তাই ওনার জন্য কিছু করেছি বলে তোমাকে আমার কাছে কৃতজ্ঞ থাকতে হবে না। শ্রাবণের কথা শুনে শুভ মৃদু হাসল। ওদের কথাবার্তার মাঝেই সেখানে শ্রাবণ আর কাব্যের বাবা মাও এলেন। সবার সাথে আলাপ শেষে শুভ আবারও রাতের বাসে ঢাকা ফেরত যেতে চাইলে কেউ তাতে রাজি হলো না। সবাই মিলে শুভকে জোর করলো যে ও যখন এসেছে তাহলে কাব্যের বিয়েটা শেষ হলে তারপরেই যেন যায়। আর কবিতাও নিশ্চয়ই ভালো লাগবে শুভ কয়েকটা দিন থেকে গেলে। যদিও শ্রাবণের মোটেও ইচ্ছে নেই যে শুভকে থাকতে জোর করবে, কিন্তু সবার সাথে তাল মিলিয়ে সেও দু একবার বলল। কেননা শুভ থাকবে মানেই কবিতা বেশিরভাগ সময় শুভর সাথেই থাকবে, যেটা শ্রাবণের একদম সহ্য হবে না। শুভকে দেখলে তো শ্রাবণের এখন গা পিত্তি জ্বলে যাচ্ছে, সেখানে আরো 4-5 দিন শুভকে চোখের সামনে কবিতার সাথে দেখতে হবে। কথাটা ভাবতেই শ্রাবণের যেন দম আটকে আসছে। এদিকে সবার তীব্র জোরাজুরিতে শুভ থাকতে রাজি হয়ে গেল। তার নিজেরও ইচ্ছে করছে কবিতার সাথে কয়েকটা দিন সময় কাটাতে, কিন্তু ভাবছিল যেখানে কবিতাই অন্যদের বাড়িতে থাকছে সেখানে আবার ওরও থাকতে চাওয়াটা ঠিক দেখায় না। কিন্তু বাড়ির সবাই মিলে এতটা জোর করায় শুভ থাকতে রাজি হয়ে গেল। সোমা, শ্রাবণ কোথায়? ওকে যে আমি দেখা করতে বলেছিলাম এখনো এলো না কেন? সোমা সারোয়ার বিছানার চাদর ঠিক করতে করতে সজীব সারোয়ারের উদ্দেশ্যে বলেন, শ্রাবণ তো আপাদের ফ্ল্যাটে। ওই যে কবিতার বন্ধু এসেছে না শুভ, ওর সাথে গল্প করছে। ও হয়তো ভুলে গেছে তুমি ডেকেছিলে, পরে বলে নিও। সজীব সারোয়ার আর কিছু বললেন না। তিনি ভেবেছিলেন আজকে শ্রাবণের সাথে কবিতার ব্যাপারে টুকটাক কিছু কথাবার্তা বলবে, কিন্তু যেহেতু শ্রাবণ আসতে দেরি করেছে তাই তিনি ভাবলেন কথাটা না হয় কালই বলে নেবেন। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। কাব্যের রুমে কাব্য, শ্রাবণ আর শুভ একসাথে ঘুমাবে আজ রাতে। যদিও কাব্য আর শুভ ঘুমিয়ে পড়েছে, কিন্তু শ্রাবণ এখনো ঘুমায়নি। শ্রাবণ এখন পা টিপে টিপে কেয়ার রুমের দিকে এগোচ্ছে। দরজাটা হালকা একটু খোলাই ছিল। শ্রাবণ বাইরে থেকে উঁকি দিয়ে দেখলো কবিতা বিছানায় বসে বই পড়ছে। আশেপাশে কেয়াকে কোথাও খুঁজে পেল না। ব্যালকনির দরজা খোলা দেখতে শ্রাবণ বুঝতে পারলো কেয়া ব্যালকনিতেই আছে। শ্রাবণ চট করে আরেকবার আশপাশটা দেখেনি রুমের ভিতর ঢুকে গেল। হুট করে দরজাটা লাগানো শব্দ পেতে কবিতা চমকে উঠল। সামনে তাকিয়ে শ্রাবণকে দেখতে পেয়ে যেন তার বিস্ময়ের কোনো মাত্রাই রইল না। কবিতা বিস্ময় ভরা কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আপনি এখন এখানে কি করছেন? শ্রাবণ কবিতার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যালকনিতে গিয়ে ধীর কণ্ঠে কেয়ার উদ্দেশ্যে বলল, ওই গাধা,
কারো কণ্ঠস্বর পেয়ে পেছনে ফিরে তাকিয়ে শ্রাবণকে দেখতে কেউ চমকে উঠল। কিছু বলতে নিবে তার আগে ব্যস্ত করে শ্রাবণী বলে ওঠে। শ্রাবণের কথা শুনে কেয়া বিস্ময় ভরা কণ্ঠে বলল, কথা বলছিস, কথা বল। আমি দরজা লাগিয়ে দিচ্ছি, কাজ হয়ে গেলে আবার দরজা খুলে দেব। ষাঁড়ের মতো যেন আবার চেঁচাস না ভূত ভেবে। আর যতক্ষণ না আমি দরজা খুলছি একদম বিরক্ত করবি না। কিন্তু তুই করবিটা কি? তুই যেটা করছিস সেটাই করব, মানে প্রেম করব। এখন চুপচাপ যেটা করছিলি সেটাই মন দে। কথাটা বলে শ্রাবণ দরজাটা লাগিয়ে দিল। কেউ আর সেদিকে পাত্তা দিল না। তার কথা বলায় তো কোনো সমস্যা হয়নি, বরং শ্রাবণ যদি একটু নিজের সম্পর্কটাকে গুছিয়ে নিতে পারে তাহলেই ভালো হবে। এদিকে শ্রাবণকে দরজা লাগাতে দেখে কবিতা একটু ঘাবড়ে গেল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ভীতু চাহনিতে শ্রাবণের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, দরজা লাগাচ্ছেন কেন? আর আপনি এত রাতে এখানে এসেছেনই বা কেন? কেউ দেখে নিলে কি হবে ভাবতে পারছেন আপনি? শ্রাবণ কবিতার দিকে এগিয়ে গিয়ে রাগী গলায় বলল, আমি আগেও আপনাকে বলেছি কবিতা, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। যান না, চলে যান এখান থেকে। তার আগে আপনি আমাকে পরিষ্কার করে বলুন, ফিহা আপনাকে আর কি কি বলেছে? বলেই তো দিয়েছি সব, আর কিছু বলেনি উনি। একদম আমাকে মিথ্যা কথা বলবেন না কবিতা। আমি জানি ফিহা আমার আর ওর সম্বন্ধে আপনাকে নিশ্চয়ই কোনো মিথ্যে বলেছে। সত্যিটা প্লিজ আমায় বলুন। কেন বলবো আপনাকে সত্যিটা? আপনি আমার কথা রেখেছেন। আপনি আমাকে বলেছিলেন যে আপনি ওনার কথা বাড়ির কাউকে বলবেন না, কিন্তু আপনি সবার সামনে ওনার কথা বলে দিলেন। এরপরেও আপনি এটা আশা করছেন কিভাবে যে আমি আপনাকে বাকি কথাগুলো বলবো? বলবো না, আমি আপনাকে একটা কথাও বলবো না। শ্রাবণ পুনরায় রাগী কণ্ঠে কবিতার উদ্দেশ্যে বলল, আমি কিন্তু আপনাকে বলতে বলেছি কবিতা। আমিও তো বললাম যে বলবো না, আর আপনি থাকুন এখানে, আমি চলে যাচ্ছি। কথাটা বলে কবিতা শ্রাবণের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতে নিল। শ্রাবণ কবিতার হাত ধরে হাঁচকা টান দিতেই কবিতা তাল সামলাতে না পেরে শ্রাবণের বুকের উপর এসে পড়ে। দুজনের মাঝের ব্যবধানটা এখন খুবই সামান্য। শ্রাবণের নিঃশ্বাস কবিতার মুখের উপর এসে পড়ছে। প্রচণ্ড অস্বস্তিতে কবিতা একেবারে গুটিসুটি হয়ে গেছে। শ্রাবণের থেকে সরে যেতে চাইলেও শ্রাবণ যেতে দিল না। শ্রাবণ অসহায় চাহনিতে কবিতার দিকে তাকিয়ে বলল, আমার থেকে এত পালিয়ে যেতে চান কেন আপনি? যে দূরত্বটা মেটানোর জন্য আমি চেষ্টা করছি, সারাটা সময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করছি, আপনি কেন নিজ থেকে সেই দূরত্বটা বারবার বাড়াতে চান কবিতা? আচ্ছা, আমার চোখের দিকে একবার তাকান তো, দেখুন তো ভালো করে, সেখানে কি আপনার জন্য ভালোবাসা ছাড়া অন্য কিছু দেখতে পান আপনি? এই যে আমার হৃদয়ে প্রতিটা মুহূর্ত আপনাকে না পাওয়ার জন্য যে যন্ত্রণাটা হয়, সেটা আপনি অনুভব করতে পারেন না, তাই না? বাকি সবার সাথে আপনি কত কোমল আচরণ করেন, তাহলে আমার বেলায় এসে এতটা নিষ্ঠুর আপনি কেন হয়ে যান? আজও যখন ফিহার কথাগুলো শুনে আপনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, একটা বারের জন্য আমার কথা আপনার মনে হয়নি? একটা বারও আপনি এটা ভাবলেন না যে আপনাকে ছাড়া এই মানুষটা কি হতে পারে? আপনি না হয় আমায় নাই ভালোবাসলেন কবিতা, কিন্তু আমি তো আপনাকে ভালোবেসেছি। আপনার হয়তো আমাকে ছাড়া বাঁচতে অসুবিধা হবে না, কিন্তু একটা বারও কি আপনার এই কথাটা মনে হলো না যে মানুষটা আপনাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, তার কি অবস্থা হতে পারে? আপনি সব সময় কেন আমাকে এত কষ্ট দেন বলুন তো? এত কিছুর পরেও যখন আপনাকে আজকে খুঁজে পেলাম, তখন আপনি আবার আমাকে কষ্ট দিলেন। আপনি কি বললেন? আপনার কাছে আমার থেকেও শুভ আগে। কেন কবিতা? আমি কেন আপনার লাইফে ফার্স্ট প্রায়োরিটি না? আপনি কেন আমায় ভালোবাসতে পারেন না? আপনি কেন আমার থেকে দূরে যেতে চান? কেন হারিয়ে যেতে চান? আমি কিভাবে বোঝাবো বলুন তো আপনাকে আমার হৃদয়ের ব্যাকুলতা? এত চেষ্টা করছি আপনাকে বোঝানোর, আপনি তারপরও বুঝতে রাজি নন। আমি আর কি করব? আপনি বলে দিন, আমি কি করব? কি করলে আপনি আমার হবেন কবিতা? আমাকে বলে দিন, আমি সেটাই করব। কবিতার কিছুটা সময় অপলক দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা হেসে শ্রাবণের উদ্দেশ্যে বলল, আপনার কি মনে হয় আমি আপনার ভালোবাসা বুঝি না? বুঝি, সবটা বুঝি। আপনার কি মনে হয় আমার আপনাকে ভালোবাসতে ইচ্ছা করে না? করে। বিশ্বাস করুন, আপনাকে ভালোবাসতে খুব ইচ্ছা করে। আপনাকে না খুব নিজের লাগে। আপনি আমাকে যতটা ব্যাকুলতার সাথে ভালোবাসেন, কখনো কেউ আমাকে ভালোবাসার জন্য এতটা ব্যাকুল হয়নি শ্রাবণ। আর শুভ আর আপনি এক হলেন নাকি? আপনি কি চাইছেন শুভর জায়গায় আমি আপনাকে বসাই?
শ্রাবণ উপর নিচ মাথা নেড়িয়ে আবদার করে বলল, না, ওর থেকে ওপরে বসাবেন আপনি আমায়। আপনার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষটা আমি হতে চাই কবিতা। এবারে কবিতা শব্দ করেই হেসে ফেলল। শ্রাবণের যেন ঠিক একটা বাচ্চার মতো তার কাছে আবদারটা করলো। কবিতা পুনরায় হেসে বলল, তাহলে তো বলতে হচ্ছে আজ থেকে আপনি আমার বড় ভাই, কেননা শুভর জায়গাটা আমার জীবনে আমার ছোট ভাইয়ের মতো। তাহলে বলুন, বসাবো সেই জায়গায় আপনাকে? না কবিতা, আপনি বুঝবেন না আমার সমস্যাটা। আপনি কেন চলে গিয়েছিলেন বলুন তো? আমার না খুব কষ্ট হচ্ছিল আপনাকে না দেখতে পেয়ে। বিশ্বাস করুন, আমার না তখন খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। বাচ্চাদের মতন করছেন কেন? হ্যাঁ, খুঁজে পেয়েছেন তো আমাকে, আপনি তো হারিয়ে যেতে দেননি আমায়। কিন্তু আপনি যদি আবার হারিয়ে যান? এবার কোথাও গেলে আপনাকে বলে যাব, কথা দিলাম। কবিতার এই কথা শুনে শ্রাবণ আঁতকে উঠল। তার মানে আপনি আবার হারিয়ে যাবেন, তাই না? আপনি আবার চলে যাবেন আমাকে ছেড়ে? সেটা কি আমি একবারও বলেছি? আমি তো আপনার কথার প্রেক্ষিতে বললাম যে এবার থেকে যদি কোথাও যাই আপনাকে জানিয়ে যাব। চলুন না কবিতা, বিয়ে করে নেই। শ্রাবণের হঠাৎ এমন কথা শুনে কবিতা অবাক কণ্ঠে বলল, কি আজে বাজে কথা বলছেন বলুন তো? আমি আজে বাজে কথা বলছি না কবিতা, চলুন না বিয়ে করে নেই। অন্তত আমার আর আপনাকে হারানোর ভয়টা থাকবে না। আমি তো এখন শান্তিমতো ঘুমাতেও পারবো না। মনে হবে এই বুঝে আপনি চলে গেছেন আমায় ছেড়ে। কবিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। কবিতা শুধু ভাবছে তাকেও কেউ এভাবে ভালোবাসতে পারে, তাকেও কেউ নিজের সবটা দিয়ে চাইতে পারে। সে সত্যি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? তার ভাগ্যে সত্যি এত ভালোবাসা লেখা ছিল? কবিতার এসব ভাবনার মাঝে শ্রাবণ অসহায় কণ্ঠে পুনরায় কবিতাকে ডাকলো। ও কবিতা, চলুন না বিয়ে করে নেই। ঘুমিয়ে পড়ুন গিয়ে শ্রাবণ, অনেক রাত হয়েছে, আমাকে ছাড়ুন। তার মানে বিয়ে করবেন না আপনি আমায়? ভাগ্যের কথা আমি কিভাবে বলবো শ্রাবণ? ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ছেড়ে দিন না সবকিছু ভাগ্যের হাতে। বেশ, ছেড়ে দিলাম। কিন্তু আপনি আমায় একটা কথা দিন যে আপনি ওই শুভর সাথে বেশি কথা বলবেন না। শ্রাবণের কথা শুনে কবিতা ভ্রু কুঁচকে বলল, কিন্তু কেন বলবো না? ও তো কয়েকটা দিনই আছে এখানে। না, আপনি বলবেন না। আমার ভালো লাগে না ওকে। আমার কেন যেন মনে হয় ও আপনাকে পছন্দ করে। নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখুন শ্রাবণ। যদিও আমি জানি যে শুভ আমায় ঠিক কী নজরে দেখে, তারপরেও যদি আপনার কথাটাই সত্যি ধরে নেই, তাহলেও বলবো, যদি আমি আপনার হয়ে থাকি তাহলে আর কারোর ভালোবাসাই আমার হৃদয় ছুঁতে পারবে না। আমার ওপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না। নিজের ভালোবাসার মানুষটাকে আমি খাঁচায় বন্দি করে রাখতে পছন্দ করি না। মুক্তি মুক্তি দিয়ে রাখুন না, যে সে আবার আপনার খাঁচায় ফিরে আসে কিনা। যদি সে আমার হয়েই থাকে তাহলে দিন শেষে ঠিকই সে আমার খাঁচাতেই ফিরে আসবে। আর আমার না হলে নিজের মন মতো নতুন কোনো খাঁচা খুঁজে নেবে। ভালোবাসা নামক পাখিটাকে উঠতে দিন শ্রাবণ। তাকে বন্দি করে এটা অনুভব করাবেন না যে ভালোবাসা মানে একটা কারাগারে আবদ্ধ হয়ে যাবে সে, বরং তাকে তার স্বাধীনতাটা দিয়ে রাখুন। যদি সে সঠিক মানুষ হয় তাহলে আপনার কাছে সে ঠিকই আত্মসমর্পণ করবে, আপনার ভালোবাসার কাছে সে ঠিকই হার মানবে। আপনি তো হার মানছেন না কবিতা। কবিতা মৃদু হেসে বলল, কে বললো আমি হার মানিনি? হার মেনেছি বলেই আপনি এখন আমার এতটা কাছে আসতে পেরেছেন। আপনার ভালোবাসার কাছে আমি আগেই হেরে গেছি শ্রাবণ। শুধু স্বীকারোক্তি দেইনি, আজ স্বীকারও করে নিলাম আমি হেরে গেছি শ্রাবণ আপনার ভালোবাসার কাছে। আপনার ভালোবাসার সামনে আমার সব ভয় দুশ্চিন্তা হেরে গেছে। আপনার জেদ ধৈর্য আর ভালোবাসা জিতে গেছে। আজ সাফা আর কাব্যের মেহেন্দি অনুষ্ঠান। সাফাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাব্যরা সবাই সাফাদের বাড়িতেই যাবে। সবাই এখন তৈরি হতে ব্যস্ত। প্রত্যেকবারের মতো এবারেও কে আগেই কবিতাকে তৈরি করে দিচ্ছে, তারপর নিজে তৈরি হবে। কবিতার পরনে আজ পার্পল রঙের সিকোয়েন্সের কাজ করা শাড়ি। কে আজ জোর করে কবিতাকে একটু সাজিয়ে দিয়েছে। সাজানো বলতে মুখে হালকা মেকআপ, চোখে লাইনার, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালের মাঝে ছোট্ট একটা টিপ। চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে। কানে আর গলায় ম্যাচিং অর্নামেন্টস আর হাতে চুড়ি। কবিতাকে আজ একদম অন্যরকম লাগছে। অবশ্যই অন্যরকম লাগার পেছনে সব থেকে বড় কারণটা হচ্ছে তার মুখে লেপ্টে থাকা হাসি। প্রতিদিনের বিষণ্ণ গম্ভীর মুখটা থেকে আজ যেন হাসি সরতেই চাইছে না। কবিতাকে তৈরি করার পর কেউ তাড়াতাড়ি তৈরি হয়ে নিল।
ড্রয়িং রুমে এসে দেখলো সবাই তৈরি হয়ে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল। সবাই বের হতে নিলে খেয়াল করলো যে ফিহা এখনো আসেনি। কে আরিশাকে উদ্দেশ্য করে বলল, ভাবি ফিয়া এখনো আসেনি কেন? ও নাকি যাবে না আমাদের সাথে, তাই আসেনি। আরিশার কথা শুনে শ্রাবণ ভ্রুকুচকে বলল, কেন যাবে না? কাল অবধি তো সব ঠিকই ছিল, আজ আবার কি হলো ওর হঠাৎ করে? ওই যে তুমি বললে কাল অবধি সব ঠিক ছিল, কিন্তু আজ আর কিছুই ঠিক নেই। আমি ওকে অনেকবার জোর করেছি, কিন্তু ও বলেছে তুমি না বললে নাকি যাবে না। আরিশার কথা শুনে শ্রাবণ বিস্ময় ভরা কণ্ঠে বলল, আজব তো, এখানে আমি ওকে বলার কি আছে? সবাইকে আমি দাওয়াত দিয়ে এসেছি ওখানে যাওয়ার জন্য, তাহলে ওকে কেন আলাদা করে বলতে হবে? আসলে শ্রাবণ, তোমার কাছে হয়তো ও আলাদা না, কিন্তু ওর কাছে তুমি তো আলাদা। সেই জন্যই তোমার মুখ থেকে একটু শুনতে চেয়েছিলাম। আর তুমি তো ওকে ছাড়া সবাইকেই বলেছো, এই কথাটা তো মিথ্যে নয়। ইনফ্যাক্ট যারা যেতে চায়নি তাদেরও জোর করে নিয়ে যাচ্ছ। শেষের কথাটা আরিশা কবিতার দিকে তাকিয়ে বলল। শ্রাবণ মৃদু রাগী গলায় বলল আরিশার উদ্দেশ্যে, যাদেরকে আমি বলেছি তারা আমার বন্ধু, ওদেরকে আমার বলার দরকার ছিল বলে বলেছি, কিন্তু আমি এখানে ফিহাকে বলার কোনো দরকার দেখছি না। একটাবার ওকে বললে কি খুব সমস্যা হতো শ্রাবণ? একেই তো সবার সামনে অযথা মেয়েটার উপর অপবাদ দিয়েছ, যার কারণে মেয়েটা কাউকে মুখ দেখাতে পারছে না। সারাটা দিন ঘরেই ছিল, এখন আমাদের সাথে একটু গেলে তাও ওর মনটা ভালো হতো। তুমি তো আগে এরকম করতে না শ্রাবণ। আজকাল দেখি ফিহার সাথে একটু বেশি দূরত্ব বজায় রাখছো তুমি। আজকাল যে ফিহাও আর আগের মতো নেই ভাবি, এর জন্য ওর থেকে দূরত্ব বজায় রাখতে হচ্ছে আমার। তার মানে তুমি ওকে একবারও ডাকতে যাবে না, তাই তো? একবার ওকে যেতেও বলবে না? পাশ থেকে এবার কাব্য শ্রাবণকে উদ্দেশ্য করে বলল। একবার ডেকে আয় শ্রাবণ। শ্রাবণ বিরক্তিকর কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার ডাকতে হবে কেন ভাই। তোকে অত কিছু বুঝতে হবে না এখন, আমি বুঝতে পারছি ওর এই যাওয়াটা অযৌক্তিক, কিন্তু তাও যখন তুই না বললে যাবে না, তাহলে একবার বলে দেখ, তুই তোর দায়িত্বটা পালন কর। কাব্যের জোড়াজুড়িতে শ্রাবণ শেষে বাধ্য হয়ে বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমি আগেই বলে রাখছি আমি ওকে জোর করতে পারবো না। একবার গিয়ে বলবো, আসলে আসবে, না আসলে না আসবে, আই ডোন্ট কেয়ার। কথাটা বলেই শ্রাবণ সেখান থেকে ফিয়া যে রুমে আছে সেই রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজায় দুবার নক করতেই ভেতর থেকে ফিহার গলার আওয়াজ পাওয়া গেল। কি? শ্রাবণ, দরজাটা খোলো। শ্রাবণ নামটা শুনে ফিহার দরজা খুলতেই যেন 5 সেকেন্ডও সময় লাগলো না। কিংবা এমনটাও হতে পারে যে ফিয়া হয়তো জানতো শ্রাবণ আসবে, সেজন্য দরজার কাছে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। দরজাটা খুলেই ফিয়া মুখে হালকা হাসি এনে শ্রাবণের উদ্দেশ্যে বলল, ভিতরে এসো। শ্রাবণ মৃদু গম্ভীর গলায় বলল, ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, আমি একটা কথা বলতে এসেছিলাম তোমাকে। শ্রাবণের কথা শুনে ফিহা তাচ্ছিল্য হেসে বলল, আজকাল তোমার আবার আমার সাথেও কথা থাকে শ্রাবণ, জানতাম না তো। ফিয়ার কথা শুনে শ্রাবণের রাগ লাগলেও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করলো। যথেষ্ট শান্ত কণ্ঠেই ফিয়াকে বলল, আমি এখন এখানে এসব কথা বলতে আসিনি ফিহা। আমি না বললে নাকি তুমি সাফা আপুদের বাসায় যাবে না, সেজন্য আমি তোমায় ডাকতে এসেছি। আমরা নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো। তুমি কি নিজ ইচ্ছেতে আমায় ডাকতে এসেছো, নাকি তোমাকে জোর করে পাঠানো হয়েছে শ্রাবণ? আমি নিজ ইচ্ছাতে এসেছি নাকি আমাকে জোর করে পাঠানো হয়েছে এটা বড় কথা না ফিহা। আমি তোমাকে ডাকতে এসেছি, এটাই তো যথেষ্ট, তাই না? তুমি তো এটাই চেয়েছিলে। ফিহা পুনরায় তাচ্ছিল্য হেসে বলল, তার মানে তুমি নিজ ইচ্ছেতে আসোনি? হ্যাঁ, আমি চেয়েছিলাম যে তুমি আমাকে বলো, কিন্তু চেয়েছিলাম সেটা তুমি আমায় ভালোবেসে বলবে, জোর করে নয় শ্রাবণ। শ্রাবণ এবার মৃদু রাগী গলায় ফিহার উদ্দেশ্যে বলল, তোমাকে আমি ভালোবেসে কেন বলতে যাব ফিহা? আমাদের মাঝে কি সেই সম্পর্ক আছে? তুমি চাইলেই হতে পারতো শ্রাবণ, কিন্তু তুমি চাইলে না। যখন তুমি জানো যে আমি চাইনি, তাহলে বারবার এই কথাগুলো কেন তুলছো? আমি শেষবারের মতো বলছি, তৈরি হয়ে নিচে এসো, অপেক্ষা করছি।
থাক শ্রাবণ, আমি বরং না চাই। ঠিক আছে, আমি তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে শ্রাবণ চলে যেতে নিলে পেছন থেকে ফিয়া বলে ওঠে, আমার উপর একটু জোর খাটাতে পারো না শ্রাবণ? এই যে আমি যেতে চাইলাম না, তুমি তো অধিকার দেখিয়ে আমাকে জোর করে নিয়ে যেতে পারতে। শ্রাবণ পেছনে ফিরে গম্ভীর গলায় ফিয়ার উদ্দেশ্যে বলল, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না ফিহা। আমি কিন্তু তোমাকে কখনো এই বিষয়ে কোনো আশা দেইনি, তাই অযথা নিজের কষ্ট নিজে বাড়িও না। আমি যদি বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না শ্রাবণ, তাহলেও কি তোমার একটু দয়া হবে না? নিজের জীবনকে এতটা মূল্যহীন করে তুলো না ফিহা। আমার থেকে তোমার জীবনের মূল্য অনেক বেশি। আর তাছাড়া কারোর জন্য কেউ মরে যায় না। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু একদিন ঠিকই অনুভব করতে পারবে যে তুমি আমাকে ছাড়া দিব্যি বেঁচে আছো। আমি বাঁচার চেষ্টাই করব না শ্রাবণ, নিজেকে শেষ করে ফেলবো। তোমার থেকে কিন্তু এই ধরনের কথা এক্সপেক্টেড নয় ফিহা। আর ভালোবাসা কিন্তু জোর করে পাওয়া যায় না। তুমি যতই আমাকে জোর করো, আমি কখনোই তোমাকে আমার লাইফে অ্যাকসেপ্ট করতে পারবো না। আর তুমি নিশ্চয়ই এতটুকু জানো যে আমি এমন ছেলে না যে ফ্যামিলির প্রেশারে পড়ে কিংবা তোমার কোনো ক্ষতি হয়ে যাবে এই ভয়ে নিজের ভালোবাসাকে ভুলে গিয়ে স্যাক্রিফাইস করে তোমাকে বিয়ে করে নেব। তার মানে আমি মরে গেলে তোমার কিছু যায় আসে না, তাই না? অবশ্যই যায় আসে। তুমি আমার খালাতো বোন, আর বোনের কিছু হলে ভাইয়ের যেমন কষ্ট হয় ঠিক তেমনি আমারও কষ্ট হবে। কিন্তু এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করো না তুমি আমার থেকে ফিহা। আর এসব মরার কথা বলো না। আমাকে বাদ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখো, বাঁচার জন্য অনেক কারণ খুঁজে পাবে। আমার চোখে তোমার জন্য অনেক সম্মান আছে ফিহা। এসব আজে বাজে কথা বলে সেই সম্মানটা অন্তত নষ্ট করো না। আর আমি জানি তুমি এসব আজে বাজে কাজ করার মেয়ে না, তাই প্লিজ আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না কিংবা ব্ল্যাকমেল করারও চেষ্টা করো না। লাভ হবে না। একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে পাওয়ার জন্য এমন আজে বাজে কোনো সিদ্ধান্ত নিতে পারো, তাহলে আমি আমার ভালোবাসাকে আমার কাছে রাখার জন্য এর থেকে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারি। আসছি। কথাটা বলে শ্রাবণ আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না। জন্য আমাকে যত দূর যেতে হবে তত দূরই যাব, যত নিচে নামতে হয় আমি তত নিচেই নামবো। চারদিকে এত আলো, গান বাজনা, হই হুল্লোড়ের মাঝে শ্রাবণ চেয়ারে নিশ্চুপ বসে আছে। কবিতা বেশ অনেকক্ষণ ধরে শ্রাবণকে খেয়াল করছে। তখন ফিয়ার রুম থেকে আসার পর থেকেই শ্রাবণ কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কবিতা ভেবেছিল যে শ্রাবণের কি হয়েছে সেটা জিজ্ঞেস করবে, কিন্তু তেমন কোনো সুযোগই পায়নি। এখন শ্রাবণকে একা বসে থাকতে দেখে ওর পাশের চেয়ারটায় এসে বসলো। কবিতাকে বসতে দেখে শ্রাবণের মুখে হাসি ফুটলো, কিন্তু কবিতার কেন যেন মনে হলো শ্রাবণ জোর করেই হাসছে। কি হয়েছে আপনার? শ্রাবণ মৃদু হেসে বলল, কিছু হয়নি তো। তাহলে এভাবে চুপচাপ বসে আছেন কেন? শ্রাবণ দুঃখী গলায় বলল, আসলে ভাইয়ের বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে কবিতা, কিন্তু জানি না আমার বিয়েটা কবে হবে। চলুন না কবিতা, বিয়ে করে নিই। তবে পাগলামো বন্ধ করুন। আমার পাগলামো আপনার ভালো লাগে না কবিতা? কবিতা মৃদু হেসে বলল, আস্ত মানুষটাকেই যখন ভালো লাগে, তাহলে তার পাগলামো কেন ভালো লাগবে না? কিন্তু কথা হচ্ছে এখানে আমি আর আপনি ছাড়াও আরো অনেক মানুষ আছে, তাই পাগলামো একটু কম করে করতে হবে। ওদের কথার মাঝেই সেখানে কেয়া এসে দুজনকে ব্যস্ত কণ্ঠে বলল, এই তাড়াতাড়ি চল, দুই পক্ষের মাঝে এখন কম্পিটিশন হবে। শ্রাবণ আর কবিতা যে কিছু প্রশ্ন করবে কেয়া সেই সুযোগও দিল না। দুজনকে এক প্রকার টেনেই সেখান থেকে নিয়ে গেল। দুপক্ষ থেকে একজন করে এসে হয় গান গাইবে কিংবা নাচবে, আর কোন পক্ষের পারফরমেন্স ভালো হয়েছে সেটা ঠিক করবে কাব্য আর সাফা। পরিশেষে বিজয়ীর তালিকায় যে পক্ষের নাম বেশি থাকবে সে পক্ষই জিতে যাবে। প্রথমে পাত্রী সাব্বির, আর পাত্রপক্ষ থেকে গেল কবিতা। দুজনের কেউই নাচতে রাজি নয়, তাই ঠিক হলো যে দুজনই গান গাইবে। প্রথমে সাব্বির একটা গান গাইল। সবারই খুব একটা পছন্দ হয়নি, তবে মোটামুটি ভালো হয়েছে। কবিতা গান শুরু করতে নিলে সাফা ওর কানের কাছে ফিসফিস করে বলল, কবিতা শ্রাবণকে ডেডিকেট করে একটা গান গাও। সাফার কথা শুনে কবিতা
তো আমি আর আপনার সাথে প্রতিযোগিতা নামতামই না, কিন্তু বলতেই হচ্ছে আপনি জিতে গেছেন। আপনার সুরের কাছে আমার সুর কিছুই না। সাব্বিরের কথা শুনে কাব্য বলল, আরে আগে বিজয় ঘোষণা করে দিলে, আমরা তো এখনো কিছু বললামই না। আরে ভাইয়া, এখানে আবার বিচার করার মতন কিছু আছে নাকি? সুন্দরী মানুষের গানের গলাও যে সুন্দর হবে সেটাও তো আমাদের আগেই বোঝা উচিত ছিল। সাব্বিরের কথা শুনে শ্রাবণ এবার মৃদু গম্ভীর গলায় সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, এই যে ভাই, তুমি যে ফ্লার্ট করছো সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু কোনো লাভ নেই, উনি অলরেডি বুকড। শ্রাবণের কথা শুনে বাকি সবাই হেসে ফেলল। সাব্বির ভ্রুকুচকে শ্রাবণকে প্রশ্ন করলো, তুমি বুক করেছো নাকি? হ্যাঁ ভাই, আমি করেছি বহুত কষ্টে। ও আচ্ছা, চিন্তা করো না, তাহলে আর ফ্লার্ট করব না। আমি বরং অন্য কাউকে বুক করার চেষ্টা করি। সাব্বিরের কথা শুনে সবাই আরেক দফা হাসলো। ওদের হাসির মাঝে শ্রাবণের একটা ফোন এলো। শ্রাবণ ফোনটা হাতে নিয়ে দেখলো সজীব সারোয়ার কল করেছেন। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে সজীব সারোয়ার যা বললেন তাতে মুহূর্তের মাঝে শ্রাবণের অভিব্যক্তি বদলে গেল। হাসির বদলে মুখে বিষণ্ণ ভাব ছেয়ে গেল। এদিকে হঠাৎ শ্রাবণের অভিব্যক্তি বদলে যেতে দেখে সবার হাসিও থেমে গেল। শ্রাবণ ফোনটা রাখতেই কাব্য চিন্তিত গলায় প্রশ্ন করলো, কি হয়েছে রে শ্রাবণ? কে ফোন করেছিল? শ্রাবণের কানে যেন কাব্যের বলা কথাগুলো গেল না। কাব্য পুনরায় একই প্রশ্ন করল, না না না, আমি হসপিটালে যাব, প্লিজ আমাকে নিয়ে চলুন। আমি বললাম তো কবিতা, আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কেয়ার সাথে বাড়ি চলে যান। সেখানে আপনি গেলে যা হবে সেটা না আপনার ভালো লাগবে না আমার ভালো লাগবে, তাই বলছি আপনি বাড়ি চলে যান। যা হওয়ার হবে, আমি তো চুপ করেই থাকবো, আপনিও চুপ করে থাকবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু তাও আমাকে নিয়ে চলুন প্লিজ। শ্রাবণ খুব ভালো করেই জানে যে এখন কবিতাকে হাসপাতালে নিয়ে গেলে তার খালার সমস্ত রাগ এসে কবিতার উপর পড়বে। আর তিনি যে কবিতাকে অপমান করতে দুবারও ভাববে না সেটা শ্রাবণ জানে, যা শ্রাবণ সহ্য করতে পারবে না। কিন্তু শেষে কবিতার জোরাজুরিতে বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হলো। হসপিটালে এসে রিসেপশনে শ্রাবণরা সজীব সারোয়ারকে দেখতে পেল। কিছু অবশিষ্ট ফর্মালিটিস পূরণ করেই সজীব সারোয়ার শ্রাবণদেরকে নিয়ে ফিহার কেবিনের দিকে গেল। রিমা বেগমকে দেখতে পেয়ে আরিশা ওনার কাছে গেলেন। বাইরে সোমা সারোয়ার আর রিমা বেগমই ছিল। দুজনেই অঝরে কেঁদে যাচ্ছে। তারপরে সোমা সারোয়ার চেষ্টা করছেন তার মাঝে বোনকে সান্ত্বনা দিতে। আরিশাকে দেখতে পেয়ে ওনার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। উনি হয়তো বুঝতে পারলেন শ্রাবণরাও এসে গেছে। শ্রাবণ ওনাদের দিকে এগিয়ে গিয়ে রিমা বেগমের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলে, চিন্তা করবেন না খালামণি, সব ঠিক হয়ে যাবে। কণ্ঠটা শ্রাবণের বুঝতে পেরে তিনি এক ঝটকায় নিজের কাঁধ থেকে শ্রাবণের হাতটা সরিয়ে নিলেন। তারপর অগ্নিদৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে বলেন, তুই কেন এসেছিস সেখানে? দেখতে এসেছিস যে আমার মেয়েটা পুরোপুরি শেষ হয়ে গেছে কিনা? আজ তোর জন্য আমার মেয়ে এই অবস্থা শ্রাবণ। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কখনো তোকে ক্ষমা করব না। শ্রাবণ যেন এই কথাগুলোর প্রেক্ষিতে কিছু বলতে পারল না। ফিহার ব্যাপারটা শোনার পর থেকে কেন যেন তার নিজেকে দোষী বলে মনে হচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল ফিহার তো তাকে ভালোবাসার কারণেই আজ এই অবস্থা হলো। ফিয়া তো ওকে বলেও ছিল যে সে এমন কিছু করতে পারে, কিন্তু শ্রাবণ ভাবলো যে ফিয়া এমন কিছু করবে না। শ্রাবণ যদি তখনই সতর্ক হয়ে যেত তাহলে হয়তো আজ ফিয়া এমন কিছু করার সুযোগই পেত না। এদিকে শ্রাবণকে চুপ থাকতে দেখে কাব্য বলে ওঠে, আপনি অযথা শ্রাবণকে কেন দোষারোপ করছেন খালামণি? শ্রাবণ তো আর ফিয়াকে এমনটা করতে বলেনি, ফিয়া নিজে ইচ্ছেতে এমনটা করেছে। রিমা বেগম পুনরায় রাগী কণ্ঠে বলেন, কিন্তু কারণটা তো শ্রাবণ, তাই না? আমার মেয়েটা তো ওকে এতটাই ভালোবাসে যে চিঠিতে ওর নামটা পর্যন্ত উল্লেখ করে যায়নি। ও তো ওর শেষ নিঃশ্বাস অবধি শ্রাবণের ভালোই চেয়ে গেল।